তো আজকের এই ক্লাসে আমরা ২০২৬ সালের এএনএম ও জিএনএম পরীক্ষার জন্য স্ট্যাটিক জিকের সম্পূর্ণ রিভিশন করব। দেখো তোমাদের ২০২৬ সালের এএনএম ও জিএনএম পরীক্ষা প্রায় দোরগোড়ায় চলে এসছে, মানে হাতে মাত্র কয়েকটা দিন বাকি। এই শেষ কয়েকটা দিনে তোমাদের দরকার প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসে যেই বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের রিভিশন করা। তো আমি যেহেতু জিকে করাই, সেক্ষেত্রে তোমাদের আমি জিকেটা সম্পূর্ণ রিভিশন করিয়ে দেবো। অনেকেই আমাদের বিভিন্ন ক্লাসে বলেছিল, মানে কমেন্ট করে, যে জিকের একটা সম্পূর্ণ রিভিশন করে দিতে প্রত্যেকটা সাবজেক্টের বা একসাথে। তো দেখো, জিকেতে তো অনেকগুলো বিষয় রয়েছে, ইতিহাস, ভূগোল, সংবিধান, স্ট্যাটিক জিকে। তো প্রত্যেকটা মানে একটা ক্লাসের মাধ্যমে তো সবকটা করানো সম্ভব না। সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকটা মানে যে টপিকগুলো রয়েছে এগুলোর পার্ট পার্ট করে আমি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একদম শেষ মুহূর্তে তোমাদের দেখতেই হবে, সেগুলো কুইক রিভিশন করিয়ে দেবো। তো সেই মতোই আজকে আমাদের স্ট্যাটিক জিকের ক্লাস। আজকে আমাদের ক্লাসে আমরা সম্পূর্ণ স্ট্যাটিক জিকেটা কুইক রিভিশন করব। আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ ১৫খানা টপিক নিয়ে এসেছি, যেখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসেই আসে। শুধুমাত্র এএনএম ও জিএনএম না, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। মানে এই টপিকগুলো কিন্তু পরীক্ষার আগে তোমাদের দেখতেই হবে, একবার করে রিভিশন করতেই হবে। তো সেই মতো আজকে আমি তোমাদের এই ১৫টা টপিক একদম কুইক রিভিশন করিয়ে দেবো। ঠিক আছে? তো তোমরা যাদের স্ট্যাটিক জিকে মোটামুটি কমপ্লিট রয়েছে, তোমরা আজকের ক্লাসটা দেখো, তোমাদের কিন্তু একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো রিভাইজড হয়ে যাবে। ঠিক আছে? তো এর পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের পলিটি, ইতিহাস, জিওগ্রাফি এগুলোও চেষ্টা করব তোমাদের এভাবেই রিভিশন করে দিতে, একটা কুইক রিভিশন, মানে কম সময়ে যাতে তোমাদের বেশি, বেশি রিভিশন হয়ে যায়। ঠিক আছে? তো আজকের ক্লাসটা শুরু করছি। আর আজকের ক্লাসটাও তোমাদের পিডিএফটা পেয়ে যাবে। তোমরা পিডিএফটা কী করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো শুরু করছি। আর তোমরা চাইলে নিজেদের বই বা যে কোনো নোটস যদি থাকে তোমাদের হাতের সামনে, সেটা নিয়ে বসো, একবারে কিন্তু তোমরা রিভিশন করে নাও। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, একদম সামনে পরীক্ষা, সরাসরি কিন্তু আমরা ক্লাসে চলে আসছি। তো দেখো, প্রথমে যেটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে, দেখো, প্রথমে হচ্ছে ভারতের ধ্রুপদী নৃত্য, মানে শাস্ত্রীয় নৃত্য, যেটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স। ক্লাসিক্যাল ড্যান্স থেকে প্রশ্ন দেওয়া হয়। ভারতে ক্লাসিক্যাল ড্যান্স কটা? ৮টা শাস্ত্রীয় নৃত্য, ৮টা। এটা হচ্ছে ভারতের সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী কিন্তু ৮টা। যদি বলে যে সংস্কৃত মন্ত্রক অনুযায়ী কটা, তাহলে কিন্তু হবে ৯টা। ৯ নম্বরটা কি? ৯ নম্বরটা হচ্ছে ছৌ। এটা মাথায় রাখবে। ছৌ আবার তিন জায়গায় রয়েছে, একটা পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, এই ৩টে রয়েছে। এখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন দিতে পারে। এবার আমাদের সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী যে প্রধান ৮টা শাস্ত্রীয় নৃত্য আছে, এগুলোকে আমরা দেখে নিই কোনটা কোন রাজ্যে এখান থেকে প্রশ্ন দেয়। ভারতনাট্যম, তামিলনাড়ু, এটা ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য। কথাকলি, এটা কেরালাতে। মোহিনীয়াট্টম, এটাও কিন্তু কেরালার শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স। তো এটা মনে রাখবে যে কেরালার একমাত্র কিন্তু কেরালা রাজ্যের ২টো শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স, একটা হচ্ছে কথাকলি, একটা হচ্ছে মোহিনীয়াট্টম। কুচিপুড়ি, এটা হচ্ছে কোথাকার? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের। ওড়িশি, এটা হচ্ছে ওড়িশার, নাম শুনেই বোঝা যাচ্ছে। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের। আর মণিপুরের, এটারও কিন্তু নাম শুনে বোঝা যাচ্ছে। এবং সত্তরিয়া, এটা হচ্ছে আসামের। সবথেকে নবীন শাস্ত্রীয় নৃত্য, মানে এটা কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে ২০০০ সালে। ঠিক আছে? বাকি দেখো, এগুলোর কিন্তু এক্সপোনেন্ট বা মানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই নাচের সাথে যুক্ত, সেগুলো কিন্তু দেয় পরীক্ষায়। তবে যেহেতু একটা রিভিশন ক্লাস, আমি এত মানে সমস্ত কিছু যদি করাই, তাহলে কিন্তু প্রচুর বড় ক্লাস হয়ে যাবে। তাই সেটা তোমাদের প্রচুর সময় লেগে যাবে। কারণ তোমাদের শেষ মুহূর্তে শুধুমাত্র তো জিকে করতে হবে না, অন্যান্য সাবজেক্টও রয়েছে। ম্যাথস রয়েছে, তারপর তোমাদের সায়েন্স রয়েছে, সেগুলোও বেশি করে জোর দিতে হবে। সেক্ষেত্রে আমি এগুলো কিন্তু জাস্ট যেগুলো পরীক্ষায় দিতে পারে সেগুলোই নিয়ে এসেছি। বাকি তোমরা, আমি ক্লাসিক্যাল ড্যান্সের একটা ক্লাস আমাদের রয়েছে, এর আগেই তোমরা দেখতে পারো, একটা ক্লাসিক্যাল ড্যান্সের আমি ভিডিও দিয়েছি। সেটা দেখলে তোমাদের কোন নাচের সাথে কোন ব্যক্তিত্ব জড়িত, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। ঠিক আছে? তো সেই ক্লাসটা তোমরা চাইলে দেখে নিতে পারো, যদি তোমাদের দেখতে হয়। বাকি পরীক্ষায় মেনলি এখান থেকেই প্রশ্ন দেয়, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায়, যে কোন ক্লাসিক্যাল ড্যান্স কোন রাজ্যের সাথে যুক্ত। যাই হোক, এবার দেখো আমাদের দেখে নিই আমাদের যে লোকনৃত্য, মানে ফোক ডান্স। ফোক ডান্স থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে? অসমের ফোক ডান্স কী কী গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বিহু, বাগরুম্বা। সমস্ত কিছু আনিনি, যেগুলো থেকে পরীক্ষায় দিতে পারে সেগুলো এনেছি, মানে সেগুলো তোমাদের রিভিশন করে দিচ্ছি। তোমরা যারা আমার ক্লাস রেগুলার করো তারা জানো, আমি কিন্তু এই যে রিভিশন ক্লাসগুলো আমি কিন্তু WBSSC গ্রুপ সি, গ্রুপ ডির জন্য করেছিলাম। ঠিক আছে? দেখো, পাঞ্জাবে হচ্ছে ভাংড়া, যেটা হচ্ছে পুরুষদের, গিদ্দা, যেটা হচ্ছে মহিলাদের। হিমাচল প্রদেশে কী নাট্টি, থোডা। জম্মু কাশ্মীরের রউফ, হিকাত। উত্তরাখণ্ডে গাড়োয়ালি, কুমায়ুনি। মণিপুরের থাংটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা একটা মার্শাল ডান্স। এবং পুংচলাম, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। বিশেষ করে বিহুটা একদম মাথায় রাখবে, বিহুটা কোথাকার? বিহু হচ্ছে অসমের। ভাঙাটাও মনে রাখবে। আর রাউফটাও কিন্তু পরীক্ষায় দেবে। এবার হচ্ছে দক্ষিণ ও পশ্চিম ভারতের কিছু গুরুত্বপূর্ণ লোকনৃত্য দেখে নিই। কেরালার থেয়াম, তারপরে কালারি পায়াট্টু, এটা হচ্ছে মার্শাল আর্ট। মার্শাল আর্ট আমরা মণিপুরে দেখলাম থাংটা, এটা মাথায় রাখবে। ঠিক আছে? এই যে থাংটা হচ্ছে মণিপুরের মার্শাল আর্ট।
ঠিক আছে? এবার হচ্ছে কর্ণাটকের কি যক্ষগান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে দোলুকুনিঠা, এটাও গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্রের লাবণী, দহিকলি, কলা, তারপর লেজিম। তারপর আরেকটা আছে তোমাদের হচ্ছে আম লেজিম, কলি, একটা হচ্ছে কলি আছে, শুধু কলি। গুজরাট হচ্ছে গরবা, ডান্ডিয়া রাস, টিপ্পানি। রাজস্থান হচ্ছে ঘুমার, কালবেলিয়া, খুব গুরুত্বপূর্ণ কালবেলিয়া, চড়ি, গোয়ার ফুগডি, ঢালো। ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে করতে হবে। পূর্ব মধ্য ভারতের কিছু লোকনৃত্য দেখে নিই আমরা। পূর্ব মধ্য ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে যেমন ছৌ, গম্ভীরা, টুসু, ধুনুচি নাচ। পশ্চিমবঙ্গগুলো কিন্তু মনে রাখবে, পশ্চিমবঙ্গের থেকে পরীক্ষায় দিতে পারে। ওড়িশার হচ্ছে ডালখাই, বাঘা নাচ, এগুলো কিন্তু দেবে। ঝাড়খণ্ডের কী কী আছে? কারমা, পাইকা। ছত্তিশগড়ের পন্থা, রাউত নাচ। মধ্যপ্রদেশের মাঞ্চ, মাটকি নাচ। উত্তরপ্রদেশের কি নটাঙ্কি, রাসলীলা, চারকুলা। প্রত্যেকটা নাচ কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলো এখানে দিয়েছি। ঠিক আছে? এর বাইরেও হয়, আমি তোমাদের কি বলছি যে যেহেতু এটা শেষ মুহূর্তের রিভিশন ক্লাস, সেক্ষেত্রে যেগুলো যেগুলো একদম গুরুত্বপূর্ণ সেগুলোই আমি নিয়ে এসেছি। ঠিক আছে? বাকি তোমাদের বই থেকে থাকতে পারে, যেগুলো তোমরা পড়েছো সেগুলো তোমরা চাইলে রিভিশন করতে পারো। ঠিক আছে? কারণ একবারে সমস্ত এই শেষ মুহূর্তে করালে তোমরাও সেটা মনে রাখতে পারবে না, আর ক্লাসটা অনেক বড়, সেক্ষেত্রে তোমাদের অন্য সাবজেক্টও তোমরা মন দিতে পারবে না। তাই যেগুলো দরকার সেগুলো কিন্তু শেষ মুহূর্তে রিভিশন করে দিচ্ছি। যাই হোক, জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক এবার দেখে নিই, গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। প্রথম হচ্ছে সাধারণ তথ্য কিছু দেখে নিই। ভারতের প্রথম জাতীয় উদ্যান কি? ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট, যেটা কোথায়? সেটা হচ্ছে উত্তরাখণ্ডে। কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 সালে। এর পুরো নাম কি ছিল? হ্যালি ন্যাশনাল পার্ক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম জাতীয় উদ্যান কি? জিম করবেট। কোথায়? উত্তরাখণ্ডে। কত সালে? 1936। এবং পুরো নাম কি ছিল? হ্যালি ন্যাশনাল পার্ক। বৃহত্তম বলি, যদি বলি লার্জেস্ট জাতীয় উদ্যান বা লার্জেস্ট ন্যাশনাল পার্ক, তাহলে হচ্ছে হেমিস। এটা কোথায়? এটা হচ্ছে লাদাখে। ক্ষুদ্রতম জাতীয় উদ্যান সাউথ বাটন আইল্যান্ড, এটা হচ্ছে আন্দামান ও নিকোবর আইল্যান্ডে। সর্বাধিক জাতীয় উদ্যান কোথায় রয়েছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশে কিন্তু রয়েছে। একমাত্র ভাসমান জাতীয় উদ্যান মানে ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এটা হচ্ছে কেইবুল লামজো। এটা কোথায়? এটা হচ্ছে মণিপুরে। এটা মানে পরীক্ষা এটাও দিতে পারে যে কোন হ্রদের উপরে, তাহলে কিন্তু হবে লোকটাক হ্রদের উপরে। ঠিক আছে? তো এগুলো কিন্তু এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন দেয়। এবার আমরা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক দেখে নিই যে কোন রাজ্যে কোন কোন জাতীয় উদ্যান রয়েছে। অসমে রয়েছে কী কী? কাজিরাঙা, একটা হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, খুব গুরুত্বপূর্ণ। মানস, ডিব্রু সৈখোয়া এবং ওরাং রায়মানো। মেনলি হচ্ছে কাজিরাঙা, মানস এবং ডিব্রু সৈখোয়া, এই তিনটে থেকে কিন্তু প্রশ্ন দেয়। উত্তরাখণ্ডে জিম করবেট খুব গুরুত্বপূর্ণ। রাজাজি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং গঙ্গোত্রী, এই যে রাজাজি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এখান থেকে প্রশ্ন দেয়। জম্মু ও কাশ্মীর হচ্ছে দাচিগ্রাম, খুব গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে হাঙ্গুল বা কাশ্মীর হরিণের জন্য বিখ্যাত। অরুণাচল প্রদেশে হচ্ছে নামদাফা, মৌলিং। সিকিমে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা, কাঞ্চনজঙ্ঘা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে কী রয়েছে? সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, জলদাপাড়া গন্ডারের জন্য, বক্সা, নেওয়ারা ভ্যালি, সিঙ্গাইলা, গরুমারা, খুব গুরুত্বপূর্ণ এগুলো। ঠিক আছে? ওড়িশা, শিমলিপাল, ভিতরকনিকা, এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। মধ্যপ্রদেশে সব থেকে বেশি রয়েছে, মধ্যপ্রদেশে থেকে কিন্তু পরীক্ষায় দেবে। কানহা, বান্ধবগড়, পেঞ্চ, পান্না, কুনো। এটা কুনোটা কিন্তু চিতাবাঘের জন্য বর্তমানে বিখ্যাত। ঝাড়খণ্ডের বেতলা খুব গুরুত্বপূর্ণ। ছত্তিশগড়ের যে এটা হচ্ছে ইন্দুরা না, ইন্দ্রাবতী হবে, ইন্দিরাবতী। ঠিক আছে? গুরু ঘাসিদাস, গুরু ঘাসিদাসটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল মনে হয় তোমার মিসলিনাস বা কিছু একটা পরীক্ষা দিয়েছিল। যাই হোক, দেখো, তারপর হচ্ছে গুজরাট। গুজরাট হচ্ছে গির ন্যাশনাল পার্ক, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এশীয় সিংহের জন্য বিখ্যাত। ব্ল্যাক বাঘ। রাজস্থানে কী আছে? রণথম্বর, সরিস্কা, কেওলাদেও, ঘানা। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে এটা কিন্তু একটা পাখিরালয়। আর রণথম্বর, সরিস্কা থেকে কিন্তু প্রশ্ন দেয়, আর কেওলাদেও কিন্তু দেয়। কর্ণাটক আছে বন্দিপুর, নাগারহোল, বানারঘাটটা। কেরালার হচ্ছে সাইলেন্ট ভ্যালি, পেরিয়ার, যেটা হাতির জন্য বিখ্যাত, এবং এরাভিকুলাম, এটা হচ্ছে এরাভিকুলাম। তামিলনাড়ু হচ্ছে মুদুমালাই, মান্নার উপসাগর, খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণী বা অভয়ারণ্য বিশেষ সংরক্ষণ দেখে নিই। পাখিরালয়, ভরতপুর, যেটা রাজস্থানে। তারপরে হচ্ছে বেদান্তঙ্কল, যেটা হচ্ছে তামিলনাড়ুতে। চিন্তামণিকর, পশ্চিমবঙ্গে। বাঘ সংকর প্রজেক্ট টাইগার, এটা কত সালে লঞ্চ হয়েছিল? যদি বলে পরীক্ষায়, তাহলে কিন্তু হবে 1973 সালে লঞ্চ হয়েছিল। বর্তমানে ভারতে 54টির বেশি টাইগার রিজার্ভ রয়েছে। বেশি রয়েছে কিন্তু বর্তমানে, নাম্বারটা তোমরা একবার গুগল করে নেবে। হাতি সংরক্ষণ মানে প্রজেক্ট এলিফ্যান্ট কত সালে শুরু হয়? এটা হচ্ছে 1992 সালে। গুরুত্বপূর্ণ অভয়ারণ্য কী কী রয়েছে? এটা হচ্ছে পালামৌ ঝাড়খণ্ডে, মুদুমালাই তামিলনাড়ুতে। তারপর হচ্ছে পবিতরা অসম গন্ডার জন্য বিখ্যাত, এটা কিন্তু মাথায় রাখবে। বাকি এই যে প্রজেক্ট টাইগার 1973 এবং প্রজেক্ট হাতি মানে প্রজেক্ট এলিফ্যান্ট, এটা হচ্ছে 1992 সালে। এই দুটো কিন্তু তারিখ পরীক্ষায় দেয়। এবার ভারতের গুরুত্বপূর্ণ মন্দির থেকে প্রশ্ন দিতে পারে। গুরুত্বপূর্ণ মন্দির কী কী রয়েছে? কেদারনাথ মন্দির, কেদারনাথ ও বদ্রীনাথ রয়েছে হচ্ছে উত্তরাখণ্ডে। চারধাম যাত্রার অংশ এটা। কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে বারাণসী, উত্তরপ্রদেশে। স্বর্ণ মন্দির হচ্ছে অমৃতসর, পাঞ্জাবে, এটা শিখ ধর্মাবলম্বীদের হচ্ছে প্রধান তীর্থ। তার হচ্ছে অমরনাথ গুহা, এটা জম্মু কাশ্মীরে রয়েছে। এটা হচ্ছে প্রাকৃতিক তুষারলিঙ্গ। তারপর হচ্ছে অক্ষরধাম, সেটা হচ্ছে দিল্লিতে রয়েছে, আধুনিক স্থাপত্যের নিদর্শন। দক্ষিণ ভারতে কী কী গুরুত্বপূর্ণ রয়েছে? এটা হচ্ছে দ্রাবিড় স্থাপত্য, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে মীনাক্ষী আম্মান মন্দির, এটা হচ্ছে মাদুরাই তামিলনাড়ুতে। তারপরে বৃহদেশ্বর মন্দির, তাঞ্জাভুর তামিলনাড়ুতে। এরা তৈরি করেছে কে? রাজা চোল প্রথম কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির, এটা অন্ধ্রপ্রদেশে, বিশ্বের অন্যতম ধনী মন্দির। তারপরে
পদ্মনাভ স্বামী হচ্ছে মন্দির কোথায়? এটা তিরুবনন্তপুরম, কেরালাতে। তো বিরূপাক্ষ মন্দির হাম্পি, কর্ণাটকে। এটা কিন্তু বিরূপাক্ষ মন্দিরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো জগন্নাথ মন্দির, এটা তো তোমরা সকলেই জানো, পুরীতে ওড়িশায় রয়েছে। এটা হচ্ছে হোয়াইট প্যাগোডা নামে পরিচিত। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর, ওড়িশাতে। কোণার্ক সূর্য মন্দির, ওড়িশা, একে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। এটি ইউনেস্কো হেরিটেজ সাইট। কামাখ্যা মন্দির, গুয়াহাটি, অসম, আম্বাবুচি মেলার জন্য বিখ্যাত। কালীঘাট দক্ষিণেশ্বর মন্দির আমরা সকলেই জানি আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গে রয়েছে। নেক্সট দেখো সোমনাথ মন্দির কোথায়? গুজরাটে। এটা 12টি জ্যোতির্লিঙ্গের প্রথমটি। তারপরে দ্বারকাধীশ মন্দির গুজরাটের, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির। খাজুরাহ মন্দির কোথায়? মধ্যপ্রদেশে। চান্দেল রাজাদের নির্মিত, এটা চান্দেল রাজা কিন্তু নির্মাণ করেছিলেন। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে, মৌর্য সম্রাট অশোক দ্বারা নির্মিত। তারপরে সিদ্ধিবিনায়ক মন্দির কোথায়? মুম্বাই, মহারাষ্ট্রতে। এবার দেখো গুহা মন্দির স্থাপত্যশৈলী, কুইক রিভিশন দেখে নিও। ইলোরা কৈলাস মন্দির মহারাষ্ট্রতে। এটি একমাত্র আস্ত পাথর কেটে তৈরি হয়, মানে বিভিন্ন গুহা দেখে, যেই গুহা ইলোরা কৈলাস মন্দির আছে, দিলবারা জৈন মন্দির, এটা হচ্ছে মাউন্ট আবুতে, রাজস্থান। এটাকে তৈরি করেছিল কি ভাস্তুপাল ব্রাদার্স, সেটা মাথায় রাখবে। উত্তর ভারতের দেখো মন্দিরের শৈলী থেকে প্রশ্ন দেয় যে উত্তর ভারতে কোন ধরনের মন্দির, মানে কোন শৈলীতে? নাগারা স্টাইল। দক্ষিণ ভারতের দ্রাবিড় স্টাইল। আর ওড়িশার মন্দির কিন্তু কলিঙ্গ স্টাইলে, ঠিক আছে? তো এগুলো কিন্তু মাথায় রাখবে। এবার হচ্ছে খেলা থেকে প্রশ্ন দিতে পারে। দেখো এবার প্রথমে দেখি আমরা ক্রিকেটের গুরুত্বপূর্ণ ট্রফি থেকে প্রশ্ন দেয়। তো গুরুত্বপূর্ণ ট্রফিগুলো দেখে নিই। দেখো প্রথমে হচ্ছে রঞ্জি ট্রফি ক্রিকেটের, দলীপ ট্রফি, বিজয় হাজারে ট্রফি, ইরানি ট্রফি, দেওধার ট্রফি, এশিয়া কাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ওয়ার্ল্ড কাপ আছে, এগুলো তো দেবে না। মেনলি দেবে হচ্ছে রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, বিজয় হাজারে ট্রফি, ইরানি ট্রফি, দেওধার ট্রফি, এই নামগুলো দেবে, যেগুলো একটু অনেক হয়তো দেখে না, সেই আনফ্যামিলিয়ার নাম, সেগুলো দিতে পারে। তারপরে যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এগুলো কিন্তু দিতে পারে। বিখ্যাত আন্তর্জাতিক ট্রফি যে অ্যাশেজ, যেটা হচ্ছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, এটা টেস্ট ম্যাচ কিন্তু মাথায় রাখবে, যেটা টেস্ট। তারপরে আইসিসি ওয়ার্ল্ড কাপ, তারপরে হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি, এটা হচ্ছে ভারতের সাথে অস্ট্রেলিয়ার টেস্ট, বর্ডার গাভাস্কার ট্রফি, এগুলো কিন্তু মাথায় রাখবে। প্রয়োজনীয় শব্দাবলী, মানে বিভিন্ন যে টার্মগুলো আছে সেগুলো দিতে পারে পরীক্ষায়। গুগলি, ক্রিকেট, এগুলো কিন্তু সমস্ত ক্রিকেটের সাথে যুক্ত। গুগলি, এলবিডব্লিউ, সিলি পয়েন্ট, ডাক মানে শূন্যতে আউট হওয়া, তো চায়নাম্যান, পাওয়ার প্লে, ফ্রি হিট। যারা ক্রিকেট দেখে তারা কিন্তু অনায়াসে এগুলো করতে পারবে, ঠিক আছে? লেগ বাই, এগুলো কিন্তু মোটামুটি যারা ক্রিকেট দেখে তারা কিন্তু করতে পারবে। ফুটবলের গুরুত্বপূর্ণ ট্রফিগুলো কী হয়েছে? ভারতের মূলত কিন্তু ভারত থেকেই দেয়। একটা হচ্ছে ডুরান্ট কাপ, সেটা হচ্ছে ভারতের প্রাচীনতম। সন্তোষ ট্রফি, আইএফএ শিল্ড, সুব্রত কাপ, নেহেরু গোল্ড কাপ, এগুলো মাথায় রাখবে। আন্তর্জাতিক কাপ কী আছে? ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা শুরু হবে। কোপা আমেরিকা, ইউরো কাপ। প্রয়োজনীয় শব্দাবলী কী কী রয়েছে? ড্রিবলিং, অফসাইড, কর্নার কিক, পেনাল্টি শুট আউট, ইয়েলো কার্ড, রেড কার্ড, ফাউল, এগুলো কিন্তু শব্দগুলো মনে রাখবে। নেক্সট দেখো হকি ও ব্যাডমিন্টন। হকি ট্রফি কী কী রয়েছে? সুলতান আজলান শাহ কাপ, আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, সিন্ধা গোল্ড কাপ। শব্দাবলী কী কী রয়েছে? বুলি, স্কুপ, ড্রিবল, পেনাল্টি, কর্নার। ব্যাডমিন্টনের ট্রফি কী কী রয়েছে? থমাস কাপ, যেটা পুরুষদের, এটা কিন্তু পরীক্ষায় দেয়। পুরুষদের কোনটা, মহিলাদের কোনটা? থমাস কাপ হচ্ছে পুরুষদের, উবের কাপ হচ্ছে মহিলাদের। তো মালয়েশিয়ান ওপেন। শব্দাবলী কী কী রয়েছে? স্ম্যাশ, ড্রপ শট, নেট ফল্ট, লাভ যখন স্কোর শূন্য থাকে। নেক্সট দেখো টেনিস ও গলফ। টেনিসের কী কী ট্রফি রয়েছে? 4টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, সেটা কিন্তু সবচেয়ে পুরনো, 1877 এই সালে কিন্তু শুরু হয়। ইউএসএ ওপেন। তা ডেভিস কাপ হচ্ছে পুরুষদের, এটা মাথায় রাখবে। গলফের কী কী ট্রফি রয়েছে? রাইডার কাপ, ওয়াকার কাপ। ওকে, শব্দাবলী কী কী রয়েছে? টি, হোল, পুট, বার্ডি, ইগল, বগি, এগুলো কিন্তু দেখে রাখবে। এবার দেখো বিভিন্ন আরও কিছু গুরুত্বপূর্ণ দেখে নিই, যেগুলোর খেলার সাথে শব্দাবলী কী কী রয়েছে। দাবার কী কী রয়েছে? দাবা হচ্ছে চেকমেট, মাঠ না চেকমেট, হচ্ছে স্টলমেট, গ্যাম্বিট, এগুলো দাবা। সাথে বক্সিংয়ে কী রয়েছে? জ্যাব, নকআউট, আপার কাট। শুটিংয়ে রয়েছে কী বুলসাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুলসাই কিন্তু মাঝে মাঝে পরীক্ষা দেয় যে বুলসাই কোন খেলার সাথে যুক্ত। সুইমিংয়ে রয়েছে বাটারফ্লাই স্ট্রোক, পোলোতে রয়েছে চাঙ্কার, মলেট, বাস্কেটবলে রয়েছে লে আপ শট, ড্রিবল, ঠিক আছে? তো ড্রিবল কিন্তু আমরা অনেকগুলো খেলা দেখলাম, তো এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। এবার চলে আসে আমরা গুরুত্বপূর্ণ দিবসে দেখো অনেক দিবসই রয়েছে, সেগুলো তোমরা একদিনে, আমি যেটা বলছি যে একদিনে বা পরীক্ষার কিছুদিন আগে সমস্ত কিছু মাথায় রাখতে পারবে না। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। দেখো ভালো করে দেখো, প্রথম হচ্ছে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। 23শে জানুয়ারি আমরা সকলে জানি দেশপ্রেম দিবস, নেতাজির জন্মদিন, পরাক্রম দিবস, যেটা পালন করা হয়। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। 26শে জানুয়ারি আমরা জানি প্রজাতন্ত্র দিবস, সেটা আমি লিখিনি, সেটা তো সবাই জানি আমরা। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, সিভি রমন এফেক্ট আবিষ্কার। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 22শে মার্চ বিশ্ব জল দিবস। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, মানে আমি দেখো এগুলো জানুয়ারি মাস থেকে নিয়ে এসেছি, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় অনেক বেশি দেয়, এই জন্য এই কটা নিয়ে এসেছি আমি, ঠিক আছে?
তারপরে পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক থেকে কিন্তু অনেক বিষয় দেয় এপ্রিল জুনে যেগুলো আছে। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, হু এর প্রতিষ্ঠা দিবস যেহেতু তাই। 22 এপ্রিল হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস মানে আর্থ ডে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1ই মে, 1লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস। 31শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এটা যে পরীক্ষায় কত বেশি দিয়েছে তার কোনো ঠিক নেই। সবথেকে বেশি কমন প্রশ্ন, মানে এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস মানে যোগা দিবস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। নেক্সট দেখো, পরিবেশ, শিক্ষা ও সচেতনতা বিষয়ক দিন। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। 22শে আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। আমরা দেখলাম যে জাতীয় যুব দিবস কবে? 12ই জানুয়ারি, আর আন্তর্জাতিক হচ্ছে 12ই আগস্ট। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, ধ্যানচাঁদের জন্মদিন। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। গুরুত্বপূর্ণ দিন এবার অক্টোবর ডিসেম্বর দেখে নাও। 2 অক্টোবর কি? আন্তর্জাতিক অহিংসা দিবস, গান্ধী জয়ন্তী। 8ই অক্টোবর হচ্ছে ভারতীয় বায়ুসেনা দিবস। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। 1ই ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 4ই ডিসেম্বর ভারতের নৌসেনা দিবস। 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। 23শে ডিসেম্বর কিষাণ দিবস, চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন। দেখো, আমি চাইলে কিন্তু সমস্ত দিবসগুলি আনতে পারতাম, তবে যে দিবসের ক্লাস আমি কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দিয়েছি, তো সেই ক্লাসটা তারা ভাবছেন আমি সম্পূর্ণ দিবসটা পড়বো, তাহলে কিন্তু সেই ক্লাসটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, বাকি যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু এগুলো এখানে কিন্তু সেগুলো একমাত্র নিয়ে এসেছি, যেহেতু আমাদের শেষ মুহূর্তে রিভিশন চলছে, সমস্ত কিছু তখন করানো সম্ভব না, যেটা প্রথমে তোমাদের বললাম। যাই হোক, বাকি দেখো পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ দিবস রয়েছে যেগুলো থেকে প্রশ্ন দেয়। 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 15ই এপ্রিল পয়লা বৈশাখ। 25শে বৈশাখ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। 14ই আগস্ট কন্যাশ্রী দিবস এবং 28শে আগস্ট ছাত্র দিবস, যেটা পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত করেছিল। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, চলে এসে এবার গঙ্গা নদীর তীরে অবস্থিত শহর, মানে গঙ্গা নদীর তীরে না, মানে নদীর তীরে অবস্থিত শহরগুলো কী কী রয়েছে। প্রথমে আছে গঙ্গা নদীর তীরে রয়েছে কী কী? বারাণসী, যেটা উত্তরপ্রদেশে। কানপুর উত্তরপ্রদেশে। হরিদ্বার উত্তরাখণ্ডে। প্রয়াগরাজ এলাহাবাদ, এটা উত্তরপ্রদেশে। পাটনা বিহারে। ঋষিকেশ উত্তরাখণ্ডে। তো বারাণসী, কানপুর, হরিদ্বার, প্রয়াগরাজ, পাটনা, ঋষিকেশ, এই প্রত্যেকটা শহর কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। পরীক্ষায় দেয় যে নদীর তীরবর্তী শহর, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট দেখো, যমুনা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত শহর কী কী রয়েছে। যমুনা নদীর তীরে রয়েছে দিল্লি, আগ্রা, মথুরা। বাকিগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। ব্রহ্মপুত্র নদীর তীরে কী রয়েছে? গুয়াহাটি, ডিব্রুগড়, তেজপুর। ঠিক আছে, এগুলো দেখে দেবে না, জাস্ট কোন কোন শহর রয়েছে কোন নদীর তীরে সেগুলোই দেবে। দক্ষিণ ভারতে কী কী রয়েছে দেখো। হায়দ্রাবাদ রয়েছে মুসি নদীর তীরে, খুব গুরুত্বপূর্ণ। নাসির রয়েছে গোদাবরী নদীর তীরে। বিজাবাড়া রয়েছে কৃষ্ণা নদীর তীরে। তিরুচিরাপল্লী রয়েছে কাবেরী নদীর তীরে। মাদুরাই রয়েছে ভাইগাই নদীর তীরে। হাম্পি রয়েছে তুঙ্গভদ্রা নদীর তীরে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, আহমেদাবাদ রয়েছে সবরমতী নদীর তীরে। সুরাট রয়েছে তাপ্তি নদীর তীরে। জব্বলপুর রয়েছে নর্মদা নদীর তীরে, যেখানে কিন্তু ধোয়াধা জলপ্রপাতের জন্য বিখ্যাত। ওকে, তো এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তারপর দেখো কোটা হচ্ছে চম্বল নদীর তীরে। উজ্জয়নী রয়েছে শিপ্রা নদীর তীরে। পানাজি রয়েছে মান্ডাবী নদীর তীরে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কলকাতা রয়েছে হুগলি নদীর তীরে। হাওড়া রয়েছে হুগলি নদীর তীরে। শিলিগুড়ি রয়েছে মহানন্দা ও বালাসন নদীর তীরে। দুর্গাপুর রয়েছে দামোদর নদীর তীরে। জলপাইগুড়ি তিস্তা ও করাল নদীর তীরে। ইংরেজবাজার বা মালদা, এখানে রয়েছে মহানন্দা নদীর তীরে। কোচবিহার রয়েছে তোর্সা নদীর তীরে। ঠিক আছে, তো এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের যেহেতু পরীক্ষা, তাই পশ্চিমবঙ্গ এগুলো থেকে কিন্তু পরীক্ষা দিতে পারে। এবার দেখে নিই আমরা কৃষি ও খাদ্য সংক্রান্ত বিভিন্ন গবেষণাগার কোথায় অবস্থিত, মানে গবেষণাগারগুলো কোথায় রয়েছে। ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা রয়েছে কিন্তু নতুন দিল্লিতে। কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? কটক, ওড়িশাতে। পশ্চিমবঙ্গের চুঁচুড়াতেও কিন্তু একটি ধান গবেষণাগার আছে। কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায়? সিমলা, হিমাচল প্রদেশে। কেন্দ্রীয় আখ প্রজনন ইনস্টিটিউট কোথায় রয়েছে? কোয়েম্বাটুর, তামিলনাড়ুতে। কেন্দ্রীয় চা গবেষণাগার কোথায় রয়েছে? জোরহাট, অসমে। এই গবেষণাগার থেকে কিন্তু প্রশ্ন দেয়। এবার চলে আসি বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণাগার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরোর গবেষণাগার কোথায়? বেঙ্গালুরু, কর্ণাটকে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা হচ্ছে ট্রম্বে, মুম্বাইতে। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, এটা হচ্ছে মুম্বাইতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম রয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডে। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার রয়েছে হায়দ্রাবাদে। ঠিক আছে, এবার দেখো পরিবেশ বন ও খনিজ গবেষণাগার কোথায় কী কী রয়েছে। কেন্দ্রীয় বন গবেষণাগার রয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডে। ভারতের কেন্দ্রীয় খনিজ গবেষণা কেন্দ্র রয়েছে ধানবাদ, ঝাড়খণ্ডে। জাতীয় সমুদ্র বিজ্ঞান সংস্থা, এটা রয়েছে দোনাপাওলা, গোয়াতে। কেন্দ্রীয় চামড়া গবেষণা কেন্দ্র রয়েছে চেন্নাই, তামিলনাড়ুতে। জাতীয় পরিবেশ প্রকৌশল গবেষণা ইনস্টিটিউট রয়েছে নাগপুর, মহারাষ্ট্রতে। পশ্চিমবঙ্গে দেখে নিই, পশ্চিমবঙ্গে কিছু গুরুত্বপূর্ণ দেখো। কেন্দ্রীয় ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গে এবং চিকিৎসা সংক্রান্ত
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি রয়েছে কলকাতা পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় কাঁচ ও সিরামিক গবেষণা ইনস্টিটিউট রয়েছে কলকাতা যাদবপুরে, বোস ইনস্টিটিউট রয়েছে কলকাতাতে, কেন্দ্রীয় লবণ ও সামুদ্রিক রাসায়নিক গবেষণা কেন্দ্র ভাবনগর গুজরাটে রয়েছে। তো এই যে গবেষণাগার এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। এবার ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ সম্পর্কে দেখে নিই। প্রথমে হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ কি? উচ্চতম হাইয়েস্ট ড্যাম কি? হাইয়েস্ট ড্যাম হচ্ছে তেহলি বাঁধ। এটা কোথায়? এটা উত্তরাখণ্ডে। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় দেয়। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা? হীরাকুদ বাঁধ। এটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত। এটা মহানদী নদীর তীরে অবস্থিত। ভারতের প্রাচীনতম বাঁধ মানে একদম ওল্ডেস্ট হচ্ছে কাল্লানাই বাঁধ। এটা তামিলনাড়ুতে, এটা কাবেরী নদীর তীরে অবস্থিত। বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা ভাকরানাঙ্গাল প্রকল্প। ঠিক আছে? তো এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। এবার দেখে নিই কোন রাজ্যে কোন কোন বাঁধ রয়েছে, সেটা কোন নদীর তীরে সেটা দেখতে হবে। ভাকরানাঙ্গাল রয়েছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে রয়েছে। এটি ভারতের বৃহত্তম বহুমুখী পরিকল্পনা। এটা হচ্ছে শতদ্রু বা সাতলেজ নদীর ওপরে। ওকে? এবার হচ্ছে পংবাদ। পংবাদ কোথায়? পংবাদ হচ্ছে হিমাচল প্রদেশে। এটা বিএস নদীর উপরে। সালাল ও বগলিহার প্রকল্প জম্মু কাশ্মীর। এটা চন্দ্রভাগা বা চেনাব নদীর উপরে। রঞ্জিত সাগর বাঁধ রয়েছে বা থিন ড্যাম। এটা হচ্ছে পাঞ্জাব। এটা রাবি বা ইরাবতী নদীর তীরে। দক্ষিণ ভারতে কী কী বাঁধ রয়েছে? নাগার্জুন সাগর বাঁধ। এটা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে রয়েছে, মানে দুটো রাজ্যে জুড়ে রয়েছে। এটা কৃষ্ণা নদীর তীরে। শ্রীশৈলাম বাঁধ অন্ধ্রপ্রদেশে। এটা কৃষ্ণা নদীর তীরে। মেট্টুর বাঁধ রয়েছে তামিলনাড়ু। এটা কাবেরী নদীর তীরে। ইদ্দুক্কি বাঁধ রয়েছে কেরালাতে। এটা পেরিয়ার নদীর তীরে। তারপরে হচ্ছে কৃষ্ণরাজ সাগর রয়েছে কর্ণাটক। এটা কাবেরী নদীর তীরে। তুঙ্গভদ্রা বাঁধ হচ্ছে কর্ণাটকে। এটাও তুঙ্গভদ্রা নদীর তীরে। এবং পেরিয়ার বাঁধ কিন্তু একটি আর্চ ড্যাম। এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো পশ্চিম ও মধ্য ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ। সর্দার সরোবর বাঁধ গুজরাটে, নর্মদা নদীর তীরে। উকাই বাঁধ, এটা কিন্তু উকাই বাঁধ, এটা গুজরাটে তাপ্তি নদীর তীরে। তারপরে গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে চম্বল নদীর তীরে। জওহর সাগর ও রাণা প্রতাপ সাগর রাজস্থান চম্বল নদীর তীরে। কয়না বাঁধ মহারাষ্ট্র কয়না নদীর তীরে। ঠিক আছে? তারপরে ফারাক্কা দেখো, ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গ, মূলত কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য। এটা গঙ্গা নদীর তীরে। পাঞ্চেত মাইথন বাঁধ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সীমান্তে দামোদর ও বরাকর নদীর তীরে। তিলপাড়া ব্যারেজ, এটা খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের পরীক্ষায় কিন্তু দেয়। পশ্চিমবঙ্গ ময়ূরাক্ষী নদীর তীরে। কংসাবতী প্রকল্প মুকুটমণিপুর বাঁধ, যেটা পশ্চিমবঙ্গ কংসাবতী ও কুমারী নদীর সংগম স্থলে। হীরাকুদ বাঁধ উড়িষ্যা মহানদী। এটাকে আমি দেখলাম যে ভারতের দীর্ঘতম বাঁধ। ওকে? এবার ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে আমরা দেখে নিই। দেখো এক সেকেন্ড, প্রতিবেশী দেশসমূহ এখান থেকে যে তাদের রাজধানী এবং যে মুদ্রা সেখান থেকে প্রশ্ন দেয়, সেগুলো কিন্তু দেখতে হবে আমাদের। ঠিক আছে? বাংলাদেশ দেখো, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, মুদ্রা হচ্ছে টাকা। খুব সোজা এটা। নেপালের রাজধানী কাঠমান্ডু, টাকা হচ্ছে মানে মুদ্রা হচ্ছে নেপালি রুপি। ভুটানের থিম্পু রাজধানী, গুলট্রাম হচ্ছে এটা নগুলট্রাম হচ্ছে মুদ্রা। মায়ানমারের নেপিডো রাজধানী এবং কিয়াট হচ্ছে মুদ্রা। শ্রীলঙ্কার রাজধানী কি? শ্রী জয়বর্ধপুরম কোট্টে এবং মুদ্রা হচ্ছে কি? শ্রীলঙ্কান রুপি। পাকিস্তানের রাজধানী কি? ইসলামাবাদ এবং পাকিস্তানের মুদ্রা হচ্ছে পাকিস্তানি রুপি। আফগানিস্তানের রাজধানী কাবুল, আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি। ওকে? এবং দেখো তারপরে জাপানের রাজধানী হচ্ছে টোকিও, জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। চীনের রাজধানী হচ্ছে বেজিং এবং চীনের মুদ্রা হচ্ছে রেনমিনবি বা ইউয়ান। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল এবং মুদ্রা হচ্ছে ওন। তারপরে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক এবং মুদ্রা হচ্ছে বাত। সংযুক্ত আরব আমিরাত মানে ইউএই, এটার রাজধানী হচ্ছে আবুধাবি এবং এর মুদ্রা হচ্ছে দিরাম। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম এবং এর মুদ্রা হচ্ছে শেকেল। তারপর হচ্ছে যুক্তরাজ্য মানে হচ্ছে ইউনাইটেড কিংডম ইউকে, এর রাজধানী হচ্ছে লন্ডন এবং এর মুদ্রা হচ্ছে পাউন্ড স্টার্লিং। ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, এর মুদ্রা হচ্ছে ইউরো। জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন, এর মুদ্রা ইউরো। রাশিয়ার রাজধানী মস্কো, এর মুদ্রা হচ্ছে রুবেল। ইতালির রাজধানী রোম এবং এর মুদ্রা হচ্ছে ইউরো। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ এবং এর মুদ্রা হচ্ছে হিভ হিভনিয়া। এটা কিন্তু মানে উচ্চারণটা একটু কঠিন আছে, তাও দেখে রাখবে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, এটার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, এর মুদ্রা হচ্ছে ডলার। কানাডার রাজধানী অটোয়া এবং এর মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার। মেক্সিকোর রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি, এর মুদ্রা হচ্ছে পেসো। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া এবং এর মুদ্রা হচ্ছে রিয়াল। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় দেয়। তারপরে দেখো আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আইরেস এবং এর রাজধানী পেসো। তারপরে মিশরের রাজধানী কায়রো এবং রাজধানী হচ্ছে এই মুদ্রা হচ্ছে মিশরীয় পাউন্ড। দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে প্রিটোরিয়া বা কেপটাউন, এর রাজধানী এই মুদ্রা হচ্ছে রান্ড। ঠিক আছে? তারপর হচ্ছে কেনিয়া রাজধানী নাইরবি, এর মুদ্রা সিলিং। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, এর মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার। নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন এবং মুদ্রা হচ্ছে নিউজিল্যান্ড ডলার। তো এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় দিতে পারে। ভারতের ভূপ্রকৃতি উচ্চতম বৃহত্তম দেখে নিয়ে কোনটা উচ্চতম কোনটা বৃহত্তম দীর্ঘতম এখান থেকে প্রশ্ন দেয়। ভারত উচ্চতম পর্বতশৃঙ্গ কি? মানে এটা কিন্তু পুরো বিশ্বের হচ্ছে মাউন্ট এভারেস্ট, নেপালে অবস্থিত। বৃহত্তম মহাদেশ কি? হচ্ছে এশিয়া। ক্ষুদ্রতম মহাদেশ কি? ওশেনিয়া। বৃহত্তম দেশ কোনটা আয়তনের দিক থেকে? রাশিয়া। ক্ষুদ্রতম দেশ আয়তনে ও জনসংখ্যায়? এটা হচ্ছে ভ্যাটিকান সিটি, মানে ক্ষুদ্রতম জনসংখ্যাতেও এবং আয়তনেও। বৃহত্তম মরুভূমি কি? উষ্ণতম, এটা সাহারা আফ্রিকাতে অবস্থিত। উচ্চতম মালভূমি কি?
পামের মালভূমি, এটাকে কিন্তু পৃথিবীর ছাদ বলা হয়। তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয়। এবার দেখো বৃহত্তম গভীরতম মহাসাগর কি? প্রশান্ত মহাসাগর মানে প্যাসিফিক ওশান। দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, যেটা আফ্রিকাতে অবস্থিত। বৃহত্তম নদী জলাধার ক্ষমতার বিচারে সেটা হচ্ছে আমাজন। বৃহত্তম হ্রদ লবণাক্ত হ্রদ কি? ক্যাসপিয়ান সাগর। বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কি? সুপিরিয়র হ্রদ, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকায়। গভীরতম হ্রদ কি? বৈকাল হ্রদ, রাশিয়াতে অবস্থিত। নেক্সট জলপ্রপাত দেখে নিই। স্থাপত্য নির্মাণ জলপ্রপাত। উচ্চতম জলপ্রপাত কি? অ্যাঞ্জেলো ফলস, সেটা হচ্ছে ভেনেজুয়েলাতে অবস্থিত। এটা কিন্তু মানে ওয়ার্ল্ডের উচ্চতম স্থাপত্য বা বিল্ডিং কি? সেটা হচ্ছে বুর্জ খালিফা, দুবাইতে। দীর্ঘতম প্রাচীর কি? চীনের প্রাচীর, আমরা সকলে জানি যে গ্রেট ওয়াল অফ চায়না। বৃহত্তম মন্দির কমপ্লেক্স কি? আঙ্কারা ফাট, কম্বোডিয়াতে অবস্থিত। উচ্চতম মূর্তি কি? স্ট্যাচু অফ ইউনিটি, যেটা ভারতে অবস্থিত, 182 মিটার উচ্চতা। দীর্ঘতম রেলের প্ল্যাটফর্ম হুবলি জংশন, ভারতের 15 মিনিট। ঠিক আছে, আবার দেখো বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কি? নীলতিমি। বৃহত্তম স্থলচর প্রাণী কি? আফ্রিকান হাতি। দ্রুততম প্রাণী হচ্ছে চিতা। বৃহত্তম পাখি হচ্ছে উট পাখি। বৃহত্তম ফুল হচ্ছে র্যাফলেসিয়া, ঠিক না? র্যাফলেসিয়া হবে, ঠিক আছে, র্যাফলেসিয়া। উচ্চতম প্রাণী হচ্ছে জিরাফ। তো দেখো বৃহত্তম উপদ্বীপ আরব উপদ্বীপ। বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া। বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র, যেটা সুন্দরবনে। দীর্ঘতম রেল হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। বৃহত্তম গম্বুজ গোল গম্বুজ, যেটা ভারতের বিজাপুরে অবস্থিত। বৃহত্তম আগ্নেয়গিরি ওজাস ডালসালার, যেটা আর্জেন্টিনা ও চিলির বর্ডারে রয়েছে। এবার আমরা দেখি বাদ্যযন্ত্র। বিভিন্ন বাদ্যযন্ত্র তাদের কোন কোন শিল্পী যুক্ত, সেখান থেকে প্রশ্ন দেয়। সেতার ও তবলা প্রথমে দেখে নিই। সেতার সাথে কী কী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন? পণ্ডিত রবিশঙ্কর, নিখিল বন্দ্যোপাধ্যায়, বিলায়েত খান, অনুষ্কা শঙ্কর। তবলার সাথে রয়েছেন কে কে? উস্তাদ আলা রাখা খান, জাকির হোসেন, কিষাণ মহারাজ পণ্ডিত, অনিন্দ্য চট্টোপাধ্যায়। বাঁশি সেনায় বাঁশির সাথে রয়েছেন পণ্ডিত হরপ্রসাদ চৌরসিয়া, খুব গুরুত্বপূর্ণ, পান্নালাল ঘোষ, তারপরে শশাঙ্ক সুব্রমণ্যম। সানাইয়ের সাথে রয়েছেন ওস্তাদ বিসমিল্লাহ খান, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তিনি 2001 সালে ভারতরত্ন পান, এবং অনন্তলাল। শরৎ এবং সন্তুর বিখ্যাত শিল্পী কে কে রয়েছে? আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আলী আকবর খান, হাফিজ আলী খান, খুব গুরুত্বপূর্ণ। সন্তুরে রয়েছে পণ্ডিত রবি শিবকুমার শর্মা এবং ভজন সপরি। ঠিক আছে, মনে রাখবে কি? সন্তুর সন্তুর জম্মু কাশ্মীরের একটি লোকবাদ্য এবং একটি ধ্রুপদী সঙ্গীতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে বেহালা সরঙ্গী। বেহালার সাথে রয়েছেন এল সুব্রমণ্যম, এন রাজাম এবং টি এন কৃষ্ণন। সরঙ্গীর সাথে রয়েছেন পণ্ডিত রামনারায়ণ, ওস্তাদ সুলতান খান, সাবরি খান, শাকুর খান, এগুলোও কিন্তু রয়েছেন। শাকুর খানটাও মাথায় রাখবে। ঠিক আছে, দেখো বীণার সাথে রয়েছেন এস বালাচন্দন, আসাদ আলী খান। মৃদঙ্গমের সাথে রয়েছে পালঘাট মণি আইয়ার। ঘাটামের সাথে রয়েছেন টি এইচ বিনায়করাম। সঙ্গীতের ঘরানা কী কী রয়েছে? মনে রাখবে যে ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে হিন্দুস্তানি এবং কর্ণাটকি দুটো কিন্তু ধারা রয়েছে। একটা হচ্ছে হিন্দুস্তানি, একটা হচ্ছে কর্ণাটকি, দুটো কিন্তু ধারা রয়েছে। এবার চলে এসে আমরা সদর দফতর, যেখান থেকে প্রশ্ন দেয় যে কোনটার কোন হেডকোয়ার্টার কোথায় রয়েছে। দেখো সম্মিলিত জাতিসংঘ ইউনাইটেড নেশন, সেটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 24 অক্টোবর 1945 সালে। সদর দপ্তর রয়েছে কোথায়? নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রতে। ঠিক আছে, বাকি 5টি কিন্তু প্রধান স্থায়ী সদস্য রয়েছে: ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চায়না। বাকি 10 জন অস্থায়ী সদস্য রয়েছে। বর্তমান সচিব অ্যান্তোনিও গুটেরেস। ঠিক আছে, জেনেভা। এবার জেনেভাতে কী কী রয়েছে? জেনেভাতে কোন কোন সদর দপ্তর রয়েছে? একটা হচ্ছে হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ডাব্লিউআইপিও মানে বিশ্ব মেধা সম্পদ সংস্থা, রেড ক্রস, ডাব্লিউএমও বিশ্ব আবহাওয়া সংস্থা। অর্থনীতি ও শিক্ষা সংক্রান্ত কী কী রয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক কোথায় রয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, বিশ্ব ব্যাংক রয়েছে ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রতে। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রয়েছে ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রতে। ইউনেস্কো রয়েছে প্যারিস, ফ্রান্সে। আর ওইসিডি রয়েছে প্যারিস, ফ্রান্সে। এগুলো কিন্তু মনে রাখবে। ইউনিসেফ কোথায় রয়েছে? নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রতে। আঞ্চলিক কী কী রয়েছে? যেমন সার্ক, এখান থেকে প্রশ্ন দেয় যে সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালে। সদস্য দেশ হচ্ছে 8টা: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। এশিয়ানে রয়েছে জাকার্তা, ইন্দোনেশিয়া। ইউরোপিয়ান ইউনিয়নে রয়েছে ব্রাসেলস, বেলজিয়াম। ন্যাটো রয়েছে ব্রাসেলস, বেলজিয়ামেও। আর ব্রিক্সের কিন্তু সাংঘাই, চীনে। এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ সংস্থা দেখে নাও। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কোথায় রয়েছে? ম্যানিলা, ফিলিপাইন্সে। ইন্টারপোলের রয়েছে লিওন, ফ্রান্সে। ওপেকের রয়েছে ভিয়েনা, অস্ট্রিয়া না, অস্ট্রিয়া। আইএইএ মানে আন্তর্জাতিক পরমাণু সংস্থা রয়েছে ভিয়েনা, অস্ট্রিয়াতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রয়েছে লন্ডন, যুক্তরাষ্ট্র। এবং আইসিজে মানে আন্তর্জাতিক আদালত রয়েছে দ্য হেগ, নেদারল্যান্ডসে। তারপরে দেখো, পরবর্তী আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান। এখান থেকেও প্রশ্ন দেয়। এখান থেকে কী প্রশ্ন দেয়? ভারতরত্ন প্রথমে। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন। শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও জনসেবার জন্য দেওয়া হয়, 1954 সালে প্রথম দেওয়া হয়েছিল। পদ্ম পুরস্কার, এটি 3টে স্তরে বিভক্ত। প্রথম হচ্ছে পদ্মবিভূষণ, যেটা দ্বিতীয় সর্বোচ্চ। পদ্মভূষণ, যেটা তৃতীয় সর্বোচ্চ। এবং পদ্মশ্রী, যেটা চতুর্থ সর্বোচ্চ। প্রথম ভারতরত্ন প্রাপক কিন্তু 3জন ছিলেন। কে? ডক্টর এস রাধাকৃষ্ণন, সিভি রামন এবং সি রাজাগোপালাচারী। মানে এস রাধাকৃষ্ণন মানে হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এবার সাহিত্য, সাংবাদিকতা থেকে বিভিন্ন পুরস্কার কী কী রয়েছেন?
জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সাহিত্যের সর্বোচ্চ সম্মান হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। প্রথম প্রাপক কে ছিলেন জি শঙ্কর কুরুপ। ঠিক আছে? এবার দেখো সরস্বতী সম্মান সাহিত্য, ব্যাস সম্মান সাহিত্য, সাহিত্য থেকে দেওয়া হয়। মানে দেখো পরীক্ষায় প্রশ্নটা হচ্ছে একটা সম্মানের নাম দেবে, বলবে যে এই সম্মান বা এই পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, সরস্বতী সম্মানও সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, ব্যাস সম্মানও সাহিত্যের ক্ষেত্রে ব্যাসটা হচ্ছে হিন্দি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। বুকার প্রাইজ ইংরেজি ভাষায় রচিত সেরা উপন্যাসের জন্য দেওয়া হয়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কিন্তু এই প্রাইজটা। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতাতে, পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে? এবার বিজ্ঞান ও খেলাধুলা বিষয়ে বিভিন্ন পুরস্কারগুলো দেখে নিই একবার। শান্তিস্বরূপ ভাটানগর পুরস্কার ভারতের বিজ্ঞানের বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য কিন্তু ইউনেস্কো দ্বারা এটা দেওয়া হয়। মেজর ধ্যানচাঁদ পুরস্কার এটা ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটা? মেজর ধ্যানচাঁদ। ঠিক আছে? এর পুরো নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। অর্জুন পুরস্কার খেলাধুলায় বিশেষ কৃতিত্বের জন্য। দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে খেলাধুলায় যারা কোচ থাকেন তাদের কিন্তু দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। এবার সিনেমা বিনোদন বিষয়ক বিভিন্ন পুরস্কার। দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। প্রথম প্রাপক কে ছিলেন দেবিকা রানী। অস্কার এটা বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্মান। গ্র্যামি পুরস্কার এটা সঙ্গীত জগতের সর্বোচ্চ সম্মান। এমি পুরস্কার এটা টেলিভিশন বা ছোট পর্দার কাজের জন্য। আর এই গ্র্যামি পুরস্কারটা কিন্তু সঙ্গীতের জন্য, এটা মাথায় রাখবে। তারপর হচ্ছে বীরত্ব আন্তর্জাতিক সম্মান দেখে নাও। পরমবীর চক্র যুদ্ধের ময়দানে বীরত্বের জন্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। অশোক চক্র শান্তিকালীন বীরত্বের জন্য ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। এটা কিন্তু যুদ্ধের জন্য, এটা যুদ্ধের সময়, এটা কিন্তু শান্তির সময়। নোবেল পুরস্কার 6টি ক্ষেত্রে দেওয়া হয়। সাহিত্য, শান্তি সাহিত্য, পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান এবং অর্থনীতি। তারপরে রামান ম্যাক্স, এটা কিন্তু রামান ম্যাগসেসে হবে। রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড হচ্ছে, একে এশিয়ান নোবেল বলা হয়, জনসেবা ও সাংবাদিকতার জন্য কিন্তু এখানে দেওয়া হয়। তো এই পুরস্কারগুলো মাথায় রাখবে যে কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। এবার চলে এসে আমরা নেক্সট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখো মোট সাইট কটা হচ্ছে ভারতে বর্তমানে? 44টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে। বর্তমানটা কিন্তু মোটামুটি বর্তমানে মনে হয় আর বেশি রয়েছে। এটা কিন্তু দেখবে না। ঠিক আছে? একটু কেটে দিলাম আমি। তোমরা একবার গুগল করে দেখে নেবে, তখনই সেখানেই পেয়ে যাবে। ঠিক আছে? এগুলো দেখার দরকার নেই। মেন যেটা তোমাদের দেখতে হবে যে এটা প্রথম সাইট কোনটা। প্রথম সাইট হচ্ছে 1983 সালে অজন্তা গুহা, ইলোরা গুহা, আগ্রা ফোর্ট এবং তাজমহল। এগুলো কিন্তু প্রথমে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছিল এ কটা। ঠিক আছে? বা সাম্প্রতিক তকমা থেকে পরীক্ষায় দিতে পারে। শান্তিনিকেতনটা দিতে পারে পরীক্ষায়। 2023 সালের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছিল। এটা কোথায়? পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়িত। ঠিক আছে? তারপর হচ্ছে হৈসলা মন্দির 2023 সালে এটাও পেয়েছিল। কর্ণাটক, বেলুর, হালেবিডো কিন্তু একটা হালেবিডো সোমনাথপুর পবিত্র মন্দির সমূহ। হতে পারে যে মৈদাম 2024 সালে পেয়েছিল। মাটা সামরিক ল্যান্ডস্কেপ পেয়েছে 2025 সালে। ঠিক আছে? মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে এটা অবস্থিত। পশ্চিমবঙ্গের কী কী সাইট রয়েছে? পশ্চিমবঙ্গে রয়েছে সেটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা 1987 সালে ম্যানগ্রোভ অরণ্যের জন্য, বাঘের জন্য। তারপরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটা 1999 সালে পেয়েছিল। এবং শান্তিনিকেতন 2023 সালে। এগুলো কিন্তু মাথায় রাখবে। এর গুরুত্বপূর্ণ সাইট কী কী রয়েছে? খাজুরাহো মন্দির মধ্যপ্রদেশে রয়েছে। মানে এগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পরীক্ষাতে এখান থেকে দেওয়া হয় যে এই যে সাইটগুলো এগুলো কোথায় অবস্থিত। তো খাজুরাহো রয়েছে মধ্যপ্রদেশে। হাম্পি রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের যেটা রাজধানী ছিল, এটা হচ্ছে কর্ণাটকে। কোণার্ক সূর্য মন্দির রয়েছে উড়িষ্যাতে, থেকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। মহাবালিপুরাম স্মৃতিসৌধ রয়েছে তামিলনাড়ুতে। রানী কি ভাব রয়েছে গুজরাটে। এবং ধোলাবিরা রয়েছে গুজরাটে। এটা কিন্তু একটা হরপ্পান সাইট। ওকে? এগুলো মাথায় রাখতে হবে। এবং প্রাকৃতিক ও মিশ্র হেরিটেজ সাইট দেখানো। কাজিরাঙা ও মানস হচ্ছে অসম। কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থানে। পশ্চিমঘাট পর্বতমালা মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু জুড়ে রয়েছে। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হচ্ছে হিমাচল প্রদেশে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিম। এটি কিন্তু ভারতের একমাত্র মিশ্র হেরিটেজ সাইট। ঠিক আছে? যদি বলে মিশ্র হেরিটেজ সাইট কোনটা, তাহলে হবে সেটা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এটা কোথায় রয়েছে? সিকিমে। ওকে? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দেখে নিই। দেখো কাঞ্চনজঙ্ঘা ভারতের বর্তমান সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা কত? 8,586 মিটার। এবং এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। নন্দা দেবী 7,816 মিটার। ভারতের সীমানার মধ্যে রয়েছে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে অবস্থিত এবং সম্পূর্ণভাবে ভারতীয় ভূখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। গডউইন অস্টিন কারাকোরামের পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। বর্তমানে এটি পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত। মাউন্ট এভারেস্ট হিমালয় তথা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। এটা কিন্তু নেপালে অবস্থিত। আমরা সকলেই জানি এটা। এর উপদ্বীপীয় ভারতের প্রধান কী কী পাহাড় রয়েছে? আরাবল্লী পর্বত, গুরু শিখর। গুরু শিখর কিন্তু এই যে আরাবল্লীর কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। রাজস্থানের মাউন্ট আবুর কাছে অবস্থিত। এটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। বিন্ধ্য পর্বত সাতবামনা শিখরের হচ্ছে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। সাতপুরার ধূপগড় হচ্ছে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতমালা আনাইমুদি পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ। এগুলো কিন্তু দেখে রাখবে। তারপরে দেখো পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? জিন্দাগাদা বা আরামাকোন্ডা। তারপর হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? দোদাবেতা। কার্ডামাম পাহাড়
এলাচ পাহাড় নামে পরিচিত, এটা ভারতের দক্ষিণতম পর্বতমালা, মানে ভারতের কিন্তু একদম দক্ষিণতম পর্বতমালা। নাগা পর্বত মাউন্ট সারামত, এটা নাগাল্যান্ডে অবস্থিত, এবং গারো খাসি জয়ন্তে এটা শিলং পিক। ঠিক আছে, এর হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং পিক, এগুলো কিন্তু দেখে রাখবে। পশ্চিমবঙ্গে দেখানো কিছু, সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, 3636 মিটার, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এটা হচ্ছে সিঙ্গেলা পর্বতশ্রেণীতে অবস্থিত। ফালুট পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। গোর্খাপুরু, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্খাপুর, এটা পুরুলিয়াতে অবস্থিত। বিহারীনাথ, এটা বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ। টাইগার হিল, এটা হচ্ছে দার্জিলিংয়ের হিমালয়ের অন্যতম বিখ্যাত শৃঙ্গ। এগুলো কিন্তু পাহাড় থেকে প্রশ্ন দেয়। এবার সাহিত্যিকদের ছদ্মনাম থেকে প্রশ্ন দেয়। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিং ঠাকুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে টিমোথি পেনপোয়াম। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। দেখো, পশ্চিমবঙ্গের পরীক্ষায় যে ছদ্মনাম, বাংলা বিভিন্ন বইও লেখক, বিভিন্ন চরিত্র, এই ধরনের জিনিস থেকে কিন্তু প্রশ্ন দেয়, যেটা কিন্তু অন্যান্য পরীক্ষায় দেখা যায় না, পশ্চিমবঙ্গের পরীক্ষা কিন্তু এখান থেকে দেয়। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত ও সনাতন পাঠক। শঙ্খ ঘোষের হচ্ছে কুন্তক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কচিত পৌর। ঠিক আছে, তারপরে প্রেমেন্দ্র মিত্র রয়েছে কৃত্তিবাস ভদ্র। রাজশেখর বসু রয়েছে পরশুরাম। বিনয় মুখোপাধ্যায় রয়েছে যাযাবর। সৈয়দ মুস্তফা আলী রয়েছে সত্যপীর ওমর খয়াম। নিহার রঞ্জন গুপ্ত রয়েছে দাদাভাই। অচিন্ত কুমার সেনগুপ্ত রয়েছে নিহারিকা দেবী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাবু শর্মা। বনফুলের বলাচাঁদ, এটি নিজে কিন্তু একটি ছদ্মনাম, এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে হচ্ছে প্রমোদ চৌধুরী রয়েছে বীরবল। দেখো, এর থেকেও কিন্তু আছে, যদি আমি বলছিলাম যে এই মানে এই কটা পড়লেই যে একদম 100% কমন সেটা বলছি না, মানে যেহেতু আমরা রিভিশন করছি সেক্ষেত্রে যেগুলো একদম গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা রিভিশন করে নিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। এবার বিভিন্ন বই লেখক দেখে নিই, কুইক রিভিশন। দেখো, কলহন কী লিখেছেন? রাজতরঙ্গিনী। এখান থেকে আমরা কাশ্মীর ইতিহাস জানতে পারি। অর্থশাস্ত্র লেখককে? চাণক্য। বিষ্ণু শর্মা লিখেছেন পঞ্চতন্ত্র। কালিদাস লিখেছেন অভিজ্ঞান শকুন্তলাম, মেঘদূতাম, কুমার সম্ভবম, রঘুবংশম। অশ্বঘোষ লিখেছেন বুদ্ধচরিত। শূদ্রক লিখেছেন মৃচ্ছকটিকম। আব্দুল ফজল লিখেছেন আইনি আকবর এবং আকবরনামা। গুলবদন বেগম লিখেছেন হুমায়ুননামা, যেটা হুমায়ুনের বায়োগ্রাফি। আলবেরুন লিখেছেন কিতাবুল হিন্দ। জয়দেব লিখেছেন গীতগোবিন্দ। কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন চৈতন্য চৈত্রামৃত। ঠিক আছে, আবার বাবর লিখেছেন তুজুকি বাবরি, যেটা বাবরনামা মানে বাবরের অটোবায়োগ্রাফি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন কী আনন্দমঠ, কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ কী লেখা রয়েছে? গীতাঞ্জলি, গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন দেবদাস, শ্রীকান্ত, পথের দাবি। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত পরিব্রাজক। দীনবন্ধু মিত্র লিখেছেন নীলদর্পণ। মহাত্মা গান্ধী লিখেছেন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি। তারপরে হিন্দ স্বরাজ। জওহরলাল নেহরু লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্রিমপেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছেন অ্যান ইন্ডিয়ান পিলিগ্রিম, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড। মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। অ্যাডাম স্মিথ লিখেছেন ওয়েলথ অফ নেশনস। চার্লস ডারউইন লিখেছেন অন দ্য অরিজিন অফ স্পিসিস। অরুন্ধতী রায় লিখেছেন দ্য গড অফ স্মল থিংস। ঝুম্পা লাহিড়ী লিখেছেন দ্য নেম শেক, ইন্টারপ্রেটার অফ দ্য মেলোডিজ। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। এপিজে আব্দুল কালাম লিখেছেন উইংস অফ ফায়ার। তারপরে ইগনাইটেড মাইন্ডস। অমর্ত্য সেন লিখেছেন আর্গুমেন্টিভ ইন্ডিয়ান, তারপরে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। তো এই ছিল আমাদের মোটামুটি রিভিশন। ঠিক আছে, এই অমর্ত্য সেনের কিন্তু মানে এই যে বইটা আছে না, এই যে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এই বইটা কিন্তু সম্ভবত একটা পরীক্ষায় দিয়েছিল, আমার নামটা মনে পড়ছে না, এই লাইনটাও দেখে রাখবে, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। ওকে, তো এই যে রিভিশনটা আমরা করলাম, তোমরা কিন্তু তোমরা দেখো এক সেকেন্ড, তোমরা কিন্তু দেখো, তোমরা যারা যারা পড়েছো এতদিন, মানে প্রস্তুতি এতদিন ধরে নিচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই এই যে লাস্ট কিছুদিন বাকি রয়েছে, লাস্ট 5 থেকে 6 দিন, এই 5 থেকে 6 দিন কিন্তু নতুন কিছু করতে যাবে না। যা যা পড়েছো সেগুলো কিন্তু শুধুমাত্র রিভিশন করতে থাকবে। দেখো জিকের ক্ষেত্রে যেহেতু তোমাদের 10 নম্বর ক্যারি করে, খুব একটা বেশি নাম্বার না হলেও এই 10 নম্বরটাও কিন্তু, এই 10-এর মধ্যে যারা 5-7 পেয়ে যাবে তারাও কিন্তু অনেকটা, মানে কাট অফটা যেটা থাকবে সেটাও কিন্তু এই 10 নম্বরের উপর অনেকটা ভিত্তি করে। সেক্ষেত্রে আমি জিকেটা যেটা বলবো, জিকে হচ্ছে একদম আনপ্রেডিক্টেবল, যে কোথা থেকে দেবে সেটা কেউ জানে না। তবে কিছু কিছু জায়গা যেগুলো আমি বলেছিলাম, অনেক আগের ক্লাসে আমি বলেছিলাম, সেখান থেকে তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। আর আজকের ক্লাসের পিডিএফটা যদি বলি, পিডিএফটা তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ডেসক্রিপশনে আমাদের লিঙ্কটা রয়েছে, সেখান থেকে তোমরা গেলে সেই পিডিএফটা পেয়ে যাবে।
আর কোনো রকমের সমস্যা হলে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি চেষ্টা করব ইতিহাস, সংবিধান, ভূগোল এভাবে কিন্তু কুইক একটা রিভিশন করিয়ে দেওয়া। আমি দেখো তোমাদের বারবার বলছি যে শেষ মুহূর্তে এসে আমি কিন্তু সমস্ত কিছু করিয়ে দেবো একটা ক্লাসে একদম সমস্ত A to Z, আর তোমরা সেটা পুরো বুঝেও নেবে বা পুরো মাথায় রাখতে পারবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ এএনএম, জিএনএম পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অন্যান্য সাবজেক্টও পড়তে হয়, আর অন্যান্য সাবজেক্টকে কিন্তু আমাদের এর থেকে বেশি গুরুত্ব দিতে হয়, সেটা আমি জানি। তাই তোমরা ওই সাবজেক্টগুলো কিন্তু বেশি গুরুত্ব দাও, আর আমি এইগুলো বললাম সেগুলো একটু শেষ মুহূর্তে দেখে যাও, শেষ মুহূর্তে রিভিশন করে যাও। মানে যে টপিকগুলোকে করালাম সেগুলো তোমাদের বই থাকলে সেই বই থেকেও একটু ভালো করে রিভিশন করে যাও, তাহলে কিন্তু তোমাদের কাজ হয়ে যেতে পারে। ওকে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।